ডিপ স্টেট কথাটা আমরা শুনছি যে তারা চেয়েছিল 29 সাল পর্যন্ত থাকতে, রূপরেখা দিয়েছিল, কিন্তু তারা কারা সেটি আমরা কিন্তু জানতে পারছি না। এটি কি আসলে একরকম চেপে রেখে রেখেই রাখা হবে? আমরা কি আসলে জানতে পারবো না যে তারা কারা? ডিপ স্টেটের নাম আমরা শুনেছি, হাতি হত্যাকাণ্ডের পেছনেও নাহিদ ইসলাম বলেছেন যে ডিপ স্টেট, এখনো তারা মাঝে মাঝে ডিপ স্টেটের কথা বলছেন। ডিপ স্টেট কারা এটা আমরা কি জানতে পারবো কখনো? এখনো কিন্তু এই আলোচনাটা আছে যে যেমন করে ডক্টর খলিল হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইউনুস, মানে সেই লন্ডন বৈঠকের দুজন, তারা আসলে আবার তাদের কোনো কোনো জায়গা রয়ে যাবে কিনা, ডক্টর ইউনুস ও রাষ্ট্রপতি হবে কিনা, এই আলোচনাটা মাঝখানে শোনা গেছে। কিন্তু আনিস আলমগীর, আপনি যদি এই বিষয়ে বলেন তো পোশাক, পুলিশের পোশাক পরিবর্তনের চেষ্টা ছিল, সেই সময় সংবিধান পরিবর্তনের বিষয়টা আছে, এমনকি দেশের নাম পরিবর্তনেরও বিষয় ছিল, আলোচনা উঠেছিল জাতীয় সঙ্গীত মানে অনেক কিছু পরিবর্তনের, একদম রিসেট বাটন যেটা বলেছিলেন যে অনেক কিছুই শেষ হয়ে যাবে হয়তো, বা পুরনো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটা তো যারা বলছে তারা ক্লিয়ার করা উচিত, এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিংবা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তুলে নেওয়া তো তাদের কালচার, ডেকে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করুক যে তোমরা যে বলছো ডিপ স্টেট হাদিকে হত্যা করেছে, ডিপ স্টেট তোমাদেরকে 29 পর্যন্ত থাকতে বলেছে, সেগুলো ক্লিয়ার করো। আমার মনে হয় আজকে হয়তো এটা এই প্রশ্ন বিএনপির এক ধরনের এটা কি বলে সৌহার্দ্যতার কারণে প্রশ্নগুলো আসছে না, কিন্তু একদিন না একদিন এগুলো আসবে, এগুলা শেষ হয়ে যাবে না। সরকার পরিবর্তন, এই বিএনপি সরকারই তো শেষ সরকার না, আরো অনেক সরকার আসবে হয়তো ভবিষ্যতে। যেমন 111 যে হয়েছিল, এবং 111 যে কুশীলক যারা ছিল, তারা কি কখনো চিন্তা করেছে তাদের বিচার হবে? এরকম আরো একদিন আসবে যখন এই 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, যারা ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতা এসেছিল বলে দাবি করছে এবং প্রকাশ্যে বলতেছে, এবং ডিপ স্টেট তাদেরকে আরো থাকতে বলেছে, তাদেরকে ধরে ধরে তখন জিজ্ঞাসা করা হবে ডিপ স্টেট কারা, তোমার কিভাবে ক্ষমতা পরিবর্তন হলো, কিভাবে 24 দিয়ে 71-কে মুছে দেওয়ার প্রচেষ্টা হলো, কিভাবে ডক্টর ইউনূসকে বসানো হলো বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য, রিসেট বাটন টিপার জন্য। ইউনূস তো প্রতিটা কাজ, দীপু ভাই কিছুটা বলেছেন, প্রতিটা কাজ করেছে বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে, ইতিহাসকে কিভাবে মুছিয়ে দেওয়া যায়। আপনি খেয়াল করে দেখেন না, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, বঙ্গবন্ধুকে অপমান করা, জাতীয় দিবসগুলোকে মুছে দেওয়া, ইউনূসের কোন কাজটা, এবং স্বাধীনতার যত স্মৃতি বিজড়িত যত জায়গা আছে সবগুলোকে ধ্বংস করা। ইউনূসের প্রচেষ্টাই তো ছিল এটা, যে 71 সাল বলে যে একটা সাল ছিল, এটা যে এই যে ওই সালের গ্লানি, ওই সালের ওই গ্লানির সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে যাতে আর কোনো কোয়েশ্চেন না করে। তারা এখন উল্টা 24-এ এসে ওই 71-এ যারা ভূমিকা রেখেছিল তাদেরকে, তাদের ভূমিকা নিয়ে কোয়েশ্চেন তুলছিল। আমি এখানে আনফরচুনেট যে বিএনপিও এটা সবসময় ভালোভাবে ইয়ে করতে পারছে না, অ্যাক্ট করতে পারছে না, যে তাদের এই 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 71 প্রশ্নে যে বিষয়গুলো, বিএনপি স্বাধীনতার শক্তি অবশ্যই, কিন্তু 24 দিয়ে যে 71 মুছে ফেলার যে প্রচেষ্টা এবং যে কাজগুলো করছে বিএনপির, সেখানে স্পষ্ট করে বলা উচিত। বিশেষ করে সালাউদ্দিন সাহেব কদিন আগে যে কথাটা বললেন যে 71 সালে যে ইয়ে হয়েছিল, রাজাকারদের মারা হয়েছিল, তাহলে এখন যদি আমি পুলিশ হত্যা বা অন্যান্য হত্যার প্রশ্ন তুলি তাহলে এটারও বিচার হবে। আমি মনে করি না দুইটার সাথে, এখানে একটার সাথে একটা যায়। একটা হচ্ছে ক্ষমতা পরিবর্তন, আর একটা হচ্ছে রাষ্ট্র পরিবর্তন। রাষ্ট্র পরিবর্তন আর ক্ষমতা পরিবর্তন এক জিনিস না। আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, এটা স্বাধীনতা সংগ্রাম না, এটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর সংগ্রাম। এক দলকে ফেলে আরেক দল ক্ষমতা আসা, শেখ হাসিনাকে ফেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো, এই যে ডিপ স্টেট যেটা বলছি তাদের নকশা বাস্তবায়ন করা। সো দুইটা জিনিস এক না। এবং ডিপ স্টেট যারা করছে, ডিপ স্টেটের যারা এটার জড়িত আছে বলছে, তাদেরকে থাকতে বলছে, আমি মনে করি আগের মতো একই কথাই বলবো, এদেরকে ধরা উচিত, এদেরকে ধরে জিজ্ঞাসা করা উচিত যে কারা কারা এটাতে জড়িত আছে এবং কিভাবে এটা ডিপ স্টেটের কার্যক্রম এটা কিভাবে হলো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। এবং ভালোই হলো এক ধরনের, এই বিএনপি সরকার হয়তো তার এটা জিজ্ঞাসাবাদ করবে না, কিন্তু এটা ইতিহাসে দলিল হয়ে থাকবে। এই যে এখন যেরকম 111-এর 2-3 কৌশলীকে ধরছে, তখন এগুলো কিন্তু আবার রেকর্ড হিসাবে সামনে আসবে, তখন জিজ্ঞেস করবে। জি, আমি আমার সম্প্রতি একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, ডক্টর জাহেদ, তিনি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেও আমি প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম যে ভবিষ্যতে তাদেরকে আবার কখনো মানি লন্ডারিং বা হত্যা মামলা, এই ধরনের কোনো মামলায় শিওর যে তাদেরকে ধরা হবে না? আনিস আলমগীর আপনাকে এই প্রশ্ন করেছে।
হ্যাঁ, তাদেরকে ধরবে তো। তারা তারা তো, কারণ আমরা তো দেখছি ইতিহাস বারবার পাল্টে যাচ্ছে। এই যে যে কথাটা বলছিলাম, ইউনূসের বাড়ি আক্রমণ হবে, ইউনূসের বাড়িও তো এই জন্য সে ক্ষিপ্ত হয়েছিল। এটা তো কেন বলেছিলাম? কারণ বলেছি যে উনি যে কালচার তৈরি করে গিয়েছেন, উনি যে মবের জনক হিসাবে প্রতিষ্ঠা হয়ে করে গেছেন, রাষ্ট্রকে যে তছনছ করে দিয়েছেন, প্রতিহিংসা ঘরে ঘরে প্রবেশ করে দিয়েছেন, নিরপরাধ লোকদেরকে জেলে ভরে রেখেছেন। এখনো পর্যন্ত হাজার হাজার নিরপরাধ লোক জেল খাটতেছে এবং একটার পর একটা মামলা তাদেরকে দিয়ে যাচ্ছে, কোনো আইন পাচ্ছে না, বিচার পাচ্ছে না। যে এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য তো দায়ী আসিফ নজরুল আর ডক্টর ইউনূস। তো কিন্তু তাদের এখন এগুলো তো ক্ষমতায় বিএনপি সরকার, এখন তো ক্ষমতায় বিএনপি সরকার। বিএনপি এসে 2 দফায় মানে 2000-এর উপরে মামলা তারা মানে প্রত্যাহার করে নিয়েছে। ইউনূস সরকারের মধ্যে 23,000-এর উপরে মতো মামলা তাদের প্রত্যাহার হয়েছে। ফলে বিএনপি তো এখন ক্ষমতায়, বিএনপি তো এখন চাইলেই বিষয়গুলোতে নজর দিতেই পারে। বিএনপির নজর দেওয়া উচিত। আমরা তো ওই কথাই বলছি। 111-এর সরকারের অপকর্ম যা ছিল শেখ হাসিনা সেগুলো ঘাড়ে তুলে নিয়ে গেছিলেন এবং এক্সটেনশন ছিল তার 111-এর কার্যক্রম। তো এখন বিএনপি কেন ইউনূসের দায় দায়িত্ব নিবে? ইউনূসের অপকর্মের দায় দায়িত্ব তো বিএনপি ঘাড়ে নেওয়ার কথা না। বিএনপির অবিলম্বে এই মামলাগুলো পর্যালোচনা করা উচিত। যে সমস্ত আমি দেখলাম আইসিটির ব্যাপারে বলা হয়েছে যে পর্যালোচনা করবে, শুধু আইসিটি না, সব কয়টা মামলার পর্যালোচনা করতে হবে 5 আগস্টের পর থেকে যত হত্যা মামলা হয়েছে। কারণ এগুলো পর্যালোচনা করলে জুলাই যে শহীদ যারা ছিল তারা লাভবান হবে। কারণ এই বাটপার ইউনূস যে মামলা করেছে এক একটা শহীদদের নামে, এগুলো 500, 600, 700, 800, 1000 লোক আসামি করে রেখেছে, যাতে করে এগুলো কোনো ইনকোয়ারি হচ্ছে না, এগুলো কোনো চার্জশিট দেওয়া যাচ্ছে না। জনাব আলী তালুকদার, আপনাকে ধন্যবাদ। কিন্তু তখন আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি আসলে ভুক্তভোগীরা মামলা করেছে, পুলিশ বাদী হয়ে মামলা করে। ভুক্তভোগীরা মামলা করলে সরকারের কিছু করার থাকে না, এরকম একটা না, করার থাকে না সরকারের। ভুক্তভোগীরা মামলা করেছে, 700 জনকে দিয়ে দিয়েছে। সে নিজেই, ওই বাটপার নিজেই তো বলছে যে যারা যারা এই যে লোকগুলো যারা অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে, আদালত যখন তাদেরকে ছেড়ে দিচ্ছে, 700-800 লোক যে হতে পারে না, আদালত তো সেটা উপলব্ধি করেছে। এই বাটপার তখন বলে যে কিভাবে আদালত ছেড়ে দেয়। তো আদালত কি করবে? ওই তো এইগুলো তৈরি করে গিয়েছে। আমি আসিফ নজরুলের কথা বলছি, সে তো তৈরি করে গেছে এগুলা। জি জি, অনেক ধন্যবাদ আলী সালাউদ্দিন। সরকারের কিছু করার থাকে না, সেটাই মানে তখন আইন উপদেষ্টা বলেছিলেন। কিন্তু আবার সরকার যে করেছিল নিজেদের মামলাগুলো যেগুলো ছিল সেগুলো আবার ঠিকই মানে তখন বাতিল হয়ে গিয়েছিল, সেটাই আবার করার ছিল। কিন্তু আমি জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে ওই ডিপ স্টেটের ইস্যুটা একটু একটু শুনতে চাইবো নিশ্চয়ই। আর এই প্রসঙ্গটাও যদি একই সাথে আপনার আলোচনায় আসে, যে রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী যে সংসদে বললেন রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, পুলিশ হত্যার বিচারও হবে না, এবং সেটি আশ্বস্ত করেছেন, যেটির জন্য জুলাই সুরক্ষা অধ্যাদেশ হয়েছে। আপনি কি এই বিষয়টিকে যথার্থ মনে করেন? বিএনপির একটা বক্তব্য একটা মানে দুই রকমের আছে। বলছে যে মানবতা বিরোধী সমস্ত অপরাধের বিচার হবে। তো মানবতা বিরোধী সেটা দুইটা, একটা হচ্ছে যে সংঘাতের সময় যেই মানে পাল্টাপাল্টি হয়েছে, পুলিশ গুলি চালাইছে, তখন মব যে তখন তাদেরকে মারছে, কারণ যেহেতু নিরস্ত্র জনতা। অন্যদিকে এটা লড়াইয়ের ময়দান, কিন্তু লড়াইয়ের বাইরে পরিকল্পিতভাবে ধরে ধরে যে মারা পোড়ানো, এগুলো তো অবশ্যই অপরাধ। এবং সেটা তো আমরা নেপালেও দেখে যে অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু সুশীলা কার্কিও কিন্তু এটা অপরাধ হিসেবে মান্য করছে। আমার ধারণা যে বিএনপি এখন রাজনৈতিক সরকার, যেহেতু গত 18 মাস ধরে তারা নানা কৌশলে আস্তে 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 এগোচ্ছে। 111-এর এটাও দেখেন যে তাদের মাথায় ছিল, কিন্তু আসার পরের দিনই যেমন ওই ইয়ে করছে নেপালের সরকার, যেমন পরের দিনই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরছে। বিএনপি ওই ভাবে না, যে সে যেহেতু তার সামনে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এখন যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং তারা নানা রকম ভাবে কথা বলে বিভ্রান্তি একটা তৈরি করতে পারে, সুতরাং সে স্টেপ বাই স্টেপ যাবে। যেমন আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের সময় যে মামলাগুলো দিয়ে শত শত মানুষকে জেলে পড়ছে, আমার ধারণা যে এইটা হয়তো 6 মাসের মধ্যে এটার একটা মানে সমাধান হবে। এখন আসার সাথে সাথে পরের দিন যদি গণহারে মানে ছেড়ে দেয়, তখন এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা হবে এবং নতুন সরকার এসে একটা বিপাকে পড়বে। সুতরাং হয়তো ধীরে সুস্থে আস্তে আস্তে সেই জিনিসগুলি হবে। আমি তো বলি তো যে আমি মনে করি যে আগামী 1 বছরের মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে আসবে, সেরকম পরিবেশ
তৈরি হবে, কিন্তু সেটা কি কালকেই হবে না পরশুদিন হবে? হবে না। এবং আওয়ামী লীগকেও বুঝতে হবে যে আওয়ামী লীগ এখন যে এই রাজনীতির খেলার মাঠে কোন টিমকে নামাবে, শেখ হাসিনা অধিনায়ক হিসেবে সেই আওয়ামী লীগ টিমকে নামাবে, নাকি অন্য কাউকে অধিনায়ক বানায় সেই টিমকে রাজনীতির মাঠে নামাবে, এইটা আওয়ামী লীগকেও চিন্তা করতে হবে। ফলে অনেকগুলো রাজনৈতিক মানে সমীকরণ হয়তো 1 বছরের মধ্যেই এটার একটা সমাধান আমরা পাবো। অন্যদিকে যেই বিচারগুলি ঠান্ডা মাথায় ধরে ধরে যেগুলি হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সেগুলো প্রতিশোধ নেওয়া হয়েছে, সেগুলি তো মানবতা বিরোধী অপরাধ, সেগুলোরও হয়তো আস্তে আস্তে হবে। মোট কথা রাজনৈতিক পরিস্থিতিটা বিএনপি যতক্ষণ না পর্যন্ত এখন পূর্ণ নিয়ন্ত্রণে না আনতে পারছে ততক্ষণ পর্যন্ত এখনই বলে দেওয়া যাবে না যে বিএনপিও তো তার একই পথে চলছে, এটা বলার এখনো সময় আসেনি। তবে অবশ্যই এই আলাপ আলোচনা গুলো এবং এই রাজনৈতিক চাপটা রাখতে হবে, কারণ আমরা জানি আপনার একটা পূর্বাভাস 1 বছর, 1 বছর আপনার একটা পূর্বাভাস আপাতত আমরা দিচ্ছি যে 1 বছরের মধ্যে আসলে অনেক কিছু রাজনীতির মাঠে হবে, অনেক কিছু আমরা দেখতে পাবো 1 বছর। আর একটা প্রশ্ন, রুমিন ফারহানা আজকে প্রশাসক নিয়োগ নিয়ে একটা বেশ বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে এটি আসলে দলীয় আর কি স্থানীয় সরকার নির্বাচন হবার কথা, সেটি না হয়ে এভাবে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে, প্রশাসকের পদ দেওয়া হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য করবেন? রুমিন তো যেটা বলেছে এটা ঠিকই বলেছেন। এটা ক্যাটেগরি ইউনূসের আমলে আমরা কি দেখলাম, এখানে যত দুর্নীতিবাজ যেগুলোকে যেখানে যেখানে বসানো সেগুলোকে বসিয়েছে। আসিফ মাহমুদ তার তার প্রয়োজনে ঢাকা সিটিতে 2 জায়গায় 2টাকে বসিয়েছিল, তাদের একটা বোধহয় এখন আইনের মানে দুর্নীতির জন্য বোধহয় ইয়েও আছে, দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে বা আরো কিছু দেখলাম আমি পত্রিকায়। তো তখনই সবাই তো জেনে গেছে যে আসিফ মাহমুদের কেন এত ইন্টারেস্ট যে 2 জায়গায় 2টাকে বসানোর, এবং ইলেকশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। ইলেকশন ঠিক আছে সরকার করবে, প্রথমে করতে চেয়েছিল, পরে বিএনপির তরফ থেকেও আপত্তি উঠলো যেহেতু বিএনপি এই ইলেকশনটা করবে। যেটা মনে করি যে অবিলম্বে ইলেকশন দেওয়া উচিত, অবিলম্বে পৌরসভা এবং আপনার মেয়র নির্বাচনগুলো, উপজেলা নির্বাচনগুলো, স্থানীয় পরিষদের যেখানে যেখানে আছে সব টায়ারে নির্বাচিত প্রতিনিধিদের আসা উচিত। অনেক বিষয় তো আলোচনা হচ্ছে, কিন্তু হাম নিয়ে কিন্তু সংসদে আলোচনা হচ্ছে না। অনেক শিশুর প্রাণহানি ইতিমধ্যে ঘটেছে। টিকা যেটি স্বাস্থ্যমন্ত্রী দাবি করছেন গত 8 বছর দেওয়া হয় না, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে 24 সালে সেটি মানে অন্তর্বর্তী সরকারের সময় সেটি আসলে খুব খারাপ অবস্থা। বিগত সময়গুলোতে প্রায় 90% মতো ইপিআই অন্তত তাই বলছে সরকারের যে টিকা কর্মসূচি, সেটি নিয়ে একটু আপনাদের কাছে শুনতে চাই যে না, বিগত সরকার আমলে তো এটা আমি মনে করব যে এই কার্যক্রমগুলো ঠিক মতোই চলেছে, এবং আমার মনে হয় শেখ হাসিনা একবার এই কার্যক্রম সফলতার জন্য জাতিসংঘ কিংবা অন্য কোনো একটা অর্গানাইজেশন থেকে পুরস্কারও পেয়েছিলেন। তো হ্যাঁ, গ্যাভি, আচ্ছা আমার খেয়াল নাই কোনটা থেকে পেয়েছেন। তো সেই জায়গায় তাহলে তো সফলতা ছিলই, এবং এই কদিন যেহেতু কোনো আলোচনাই হয়নি, এবং ডক্টর ইউনূস এমন একটা মহিলাকে এখানে বসিয়ে দিয়েছিলেন যার স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। সে যেভাবে যে বিভিন্ন জায়গায় যেভাবে অপদার্থগুলোকে বসিয়েছিলেন, ঠিক একইভাবে এই কায়দায় এখানেও একটা বসিয়েছিলেন যার কোনো হিসাব নাই যে টিকাগুলো কি হবে, এবং আমাদের শিশুদের যে অবস্থা পতিত হতে পারে, এই পরিস্থিতি যে দেশ পড়বে, এই কোনো মানে দূরদর্শিতা তো ছিলই না। দূরদর্শিতা দূরের কথা, সাধারণ জ্ঞানও নাই। তাহলে সেই জায়গায় আজকে পর্যন্ত 41 জন শিশু মারা গেছে, এটা তো সংখ্যা হিসাবে তো বিরাট একটা বিষয়। আমাদের যেখানে আমরা এই সমস্ত কার্যক্রমের জন্য হোল সাউথ এশিয়াতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, যে বাংলাদেশের সামাজিক খাতগুলোতে টিকা এবং অন্যান্য যে সমস্ত খাতগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত বাংলাদেশ এগিয়ে ছিল, সেই জায়গায় বাংলাদেশকে কোথায় পিছিয়ে দিয়েছে। তবে একটা সুখের সংবাদ যে স্বাস্থ্যমন্ত্রী আজকে বলেছেন যে 5 তারিখ থেকে এটা আবার দেওয়া হবে, এবং 2 লক্ষ সামথিং টিকা অলরেডি দেওয়ার ওনারা একটা কর্মসূচি নিয়েছেন। না, 2,19,00,000, 2 লক্ষ না, 2,19,00,000 টিকা দেওয়ার তারা একটা কর্মসূচি নিয়েছেন, এবং হয়তো শুক্র শনিবারের মধ্যে বা বৃহস্পতি শুক্রবারের মধ্যে চলে যাবে এই সমস্ত টিকাগুলো। এটা একটা ভালো লক্ষণ। আমি মনে করি যে সরকার তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে, এবং স্বাস্থ্যমন্ত্রী এখনো পর্যন্ত যে সমস্ত কার্যক্রম দেখছি তার ভালো উদ্যোগ। তার যদি তুলনা করি ওই ভদ্রমহিলা নূরজাহান নামে ওই মহিলার সঙ্গে, অনেক 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 ভালো কাজ করছেন স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে। মাঠে পড়ে এই বাটপার ইউনূসের এই প্রস্তাবে রাজি হতে হয়েছিল যে আমরা ঠিক আছে
এবং দিলীপ ভাই যেটা ওনাকে অভিযোগ করছে যে তারা কেন মানলো, কেন এটা নিল, তাদের এই বাস্তবতা ছিল তখন মানা। কারণ বিএনপিকে তখন এক ধরনের কালার করা হচ্ছিল যে তারা সংস্কার চায় না, তারা ক্ষমতা চায়, তারা ক্ষমতা লিপসু, তারা কোনো চেঞ্জ চায় না, তারা শেখ হাসিনা স্টাইলে আবার একটা দেশ চালাবে। তো এই যে এতগুলো অভিযোগ, এই অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা শুধু মানে ইয়ানাফসি করছিল যে কখন ইলেকশনটা দেয়। ইলেকশনে দেওয়ার জন্য তারা যে গণভোট, আপনি যদি খেয়াল করে থাকেন, গণভোটের পক্ষেও তারা কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত ইয়ে করে নাই। শেষ বেলায় এসে যখন তাদেরকে একঘরে করা হচ্ছিল যে এরা সংস্কার চায় না, তখন তারেক রহমান বললেন যে হ্যাঁ, যেহেতু আমরা অঙ্গীকার করেছি সেই অর্থে তো আমি হ্যাঁ ভোট দেওয়ার কথা বলবো। তার মানে কি, উনি যেটা অঙ্গীকার করেছেন সেটাতে হ্যাঁ ভোট দিতে বলছেন, উনি তো পুরোটাতে চান নাই।